আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক গল্প, দক্ষিণ ভারতের ইতিহাস। আপনাদের যদি ভারতের ইতিহাসে আগ্রহ থাকে তাহলে আজকের এই নিবেদনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই পর্বটি আপনাদের পড়াশোনাতেও অনেকটা সাহায্য করবে। এখন শুনবেন দক্ষিণ ভারতের ইতিহাস। দক্ষিণ ভারতের ইতিহাসকে সাধারণত যেন উত্তর ভারতের ইতিহাসের ক্রোড় পত্ররূপে পরিগণিত করা হয়েছে। সাম্প্রতিক গবেষণার পূর্ব পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসের স্বকীয় বৈশিষ্ট্য ও গৌরব সম্বন্ধে আমাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট ছিল। ইতিহাস গ্রন্থাদিতে তাই দক্ষিণ ভারতের উল্লেখ ও আলোচনা যেন একাট হ্রস্ব স্থান অধিকার করে আছে। উত্তর ভারতের তুলনায় তার গুরুত্ব অল্প বলে প্রতিভাত হয়েছে। অধুনা এই ধারার অবশ্য পরিবর্তন হয়েছে। বহু প্রাচীনকালে আর্যাবর্তের প্রভাব বর্জিত অবস্থায় দক্ষিণাপথে সভ্যতার যে বিশিষ্ট বিবর্তন ঘটেছিল, প্রাগৈতিহাসিক যুগ থেকে বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে বিভিন্ন অঞ্চলে মানব সংস্কৃতি অগ্রসর হয়ে আসছিল। ইতিহাসের কোনো লিখিত বর্ণনার সঙ্গে পরিচয়ের পূর্বেই আমরা সেখানে লৌহের ব্যবহার সম্বন্ধে জ্ঞান সম্পন্ন জনসমষ্টির সংবাদ পাই। তা আজকেও অস্বীকার করতে পারে না। দ্রাবিড় বলে বর্ণনা করা যেতে পারে এমন অনেকগুলি দল যে বিদেশ থেকে এসে দক্ষিণ ভারতে বসবাস শুরু করেছিল, কোনো কোনো পণ্ডিত তা মনে করলেও তার সপক্ষে কোনো সাক্ষ্য নেই। ভারতবর্ষের দক্ষিণে বা উত্তরে যারা এদেশেরই অধিবাসী, তারা বিদেশাগতদের সহায়তা বিনা সভ্যতার ক্ষেত্রে অগ্রসর হতে পারে না মনে করার বিন্দুমাত্র যুক্তি নেই। উত্তর ভারতের মতো দক্ষিণ ভারতেও আদিম জাতিগুলো পিছিয়ে পড়ে পাহাড় এবং অরণ্য অঞ্চলে আশ্রয় নিয়েছিল, কিন্তু তাতে দক্ষিণ ভারতের সভ্যতার স্বকীয় বিকাশে কোনো প্রচণ্ড বাধা দেখা দেয়নি। খ্রিস্টজন্মের 1000 বৎসর পূর্ব পর্যন্ত ইতিহাসের যে অধ্যায় বিস্তৃত হয়ে রয়েছে তাতে দেখা যায় যে সমুদ্রপাড়ে মেসোপটেমিয়া, মিশর, প্যালেস্টাইন প্রভৃতি মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে দক্ষিণ ভারতের সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দেও পারস্য উপসাগর ও লোহিত সাগরকুলস্থ বন্দরগুলির সঙ্গে দক্ষিণ ভারতের পশ্চিম তটের বাণিজ্যের সম্বন্ধ আরম্ভ হয়ে গেছিল। ইহুদিদের ইতিহাসে ডেভিড, সলোমন প্রভৃতি নায়কদের সময়ে ওফির বন্দরে দক্ষিণ ভারতের পণ্য দ্রব্য আসা যাওয়া করছে বলে শোনা যায়। সুপ্রাচীন কাল থেকে দক্ষিণ ভারতের এই বৈদেশিক বাণিজ্য উত্তর ভারতের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত অবস্থাতেই চলেছিল। অতীতের অন্ধকার অধ্যায়ে দক্ষিণ ভারত থেকে পূর্ব ও পশ্চিম অভিমুখে সমুদ্র বেয়ে জনসমষ্টির যাতায়াত হয়তো ঘটেছিল। পশ্চিমে আফ্রিকার সন্নিকটস্থ মাদাগাস্কার দ্বীপ থেকে পূর্বে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ পর্যন্ত দক্ষিণ ভারতবাসীরা হয়তো ছড়িয়ে পড়েছিল, কিন্তু এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য এখনো উল্লেখ করা সম্ভব হয়নি। রামায়ণে দেখা যায় যে লঙ্কা অভিমুখে যাত্রা করে রামচন্দ্র কিষ্কিন্ধা অঞ্চলে, মানে বর্তমানে মহীশূরের অন্তর্গত বেলারি এলাকায় উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত সভ্য মানুষের বসবাস লক্ষ্য করেননি। মহাভারতে দক্ষিণ ভারতের পরিচিতি অবশ্য অনেক বেড়েছে বলে বোঝা যায়। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক যখন পর্বতকাত্রে তাঁর অনুশাসন সাম্রাজ্যের সর্বত্র খোদিত করে দিচ্ছিলেন, তখন বেশ মনে হয় যে ভারতবর্ষ সভ্যতার বিস্তৃত অঙ্গনে দক্ষিণ ভারতেরও স্থান রয়েছে। যাকে আর্য সভ্যতা বলা চলে তারই প্রসার দাক্ষিণাত্যে ঘটেছে। মহীশূর পর্যন্ত দক্ষিণাপথের বিভিন্ন অঞ্চল অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। মহীশূরে চিতল দুর্গ জেলায় তার শিলালিপি রয়েছে। চোল, চের, পাণ্ড্য দক্ষিণ ভারতের এই বিখ্যাত ত্রিরাজ্য সাম্রাজ্যের বহির্ভূত হলেও তারা অশোকের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করেছিল। আরও দক্ষিণে গিয়ে সিংহল দ্বীপে যে অশোক ধর্মপ্রচার দল পাঠিয়েছিলেন তা সুবিদিত। এইসব ঘটনা থেকে অনুমান করা যেতে পারে যে
কয়েক শতাব্দী ধরে উত্তর ভারতের সভ্যতা দক্ষিণে অনুপ্রবেশ করছিল, আর ক্রমশ সংস্কৃতির দিক থেকে উত্তর ও দক্ষিণ ভারতের পার্থক্য হ্রাস পেয়ে আসছিল এবং চোল, পাণ্ড্য, চের ইত্যাদি রাজ্য ভারতবর্ষীয় রাজ্যরূপে স্বীকৃতি পেয়েছিল। সমুদ্রের সান্নিধ্য এবং পূর্ববর্তী অর্থনৈতিক বিকাশের ধারা অবশ্য সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের ইতিহাসে এক বিশিষ্ট প্রভাব বিস্তার করে চলতে থাকল। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সাম্রাজ্যের সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্য সম্বন্ধে ইতিপূর্বেই কথা বলা হয়েছে। শোনা যায় যে এক স্পেন ছাড়া অন্য সব দেশের চেয়ে ইতালিতে ভারতীয় পণ্য আমদানি হতো বেশি। প্লিনির হিসাব থেকে জানা যায় যে আমদানি রপ্তানি ব্যাপারে প্রতি বৎসর রোম থেকে ভারতবর্ষ 5 কোটি টাকা উদ্বৃত্ত লাভ করত। সম্প্রতি পণ্ডিচেরির নিকটে আরিকামেডু নামক স্থানে খনন কার্যের ফলে দক্ষিণ ভারতের বৈদেশিক বাণিজ্য সম্পর্কে বহু তথ্য পাওয়া গেছে। পশ্চিম উপকূলে মুজিরিস, বর্তমানে ক্র্যাঙ্গানোর, এবং পূর্ব উপকূলে আরিকামেডু ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। সেখানে বহু সংখ্যক রোমান মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তদানীন্তন সমৃদ্ধির বহু পরিচয় মিলেছে। খ্রিস্টাব্দের প্রথম শতকে রচিত তামিল সাহিত্য থেকেও এর সমর্থনসূচক বিবরণ দেখা যায়। কাবেরীপত্তনম নগরের বর্ণনা উপলক্ষে প্রাচীন তামিল গ্রন্থে লিখিত হয়েছে, বন্দরের কাছে খোলা ছাদ আর গুদাম ঘর আর মৃগচক্ষুর মতো গবাক্ষ সম্মনিত গম্বুজের উপর সূর্যালোক ছড়িয়ে পড়েছে। যে জবনদের ঐশ্বর্য যেন অক্ষয়, তাদের বাসস্থানগুলো নানা জায়গাতে চোখে না পড়ে পারে না। বন্দরে বহু দূর দেশ থেকে আগত নাবিকদের দেখা যাচ্ছে। ওইসব অঞ্চলে রোমান মুদ্রা ছাড়া রোমান পাত্রও অনেক পাওয়া গেছে। সম্ভবত রোমান মুদ্রার বেশ প্রচলন ছিল, আর এদেশ থেকে মশলা, কাপড়, প্রবাল প্রভৃতি রপ্তানির বদলে রোম থেকে আমদানি হতো মৃৎপাত্র, কাঁচের জিনিস আর সোনা। সন্দেহ নেই যে সুদূর দক্ষিণের ত্রিরাজ্য এভাবে বেশ সমৃদ্ধ হয়ে উঠেছিল। মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে দেখা যায় যে পাণ্ড্য রাজ্যের কথা তিনি শুনেছিলেন। তিনি এবং প্লিনি উভয়ে লিখেছেন যে পাণ্ড্য রাজারা হেরাক্লিস দেবতার একমাত্র কন্যার বংশধর। পণ্ডিতেরা অনুমান করেছেন যে এই হেরাক্লিস কাহিনীর মধ্যে শ্রীকৃষ্ণের কথা উল্লিখিত আছে। কিংবদন্তি অনুসারে এই কন্যা শূরসেনদের দেশ থেকে দক্ষিণাপথে পিতৃদত্ত আসমুদ্র ভূভাগের অধীশ্বরী হয়েছিলেন। আনুমানিক 150 খ্রিস্টপূর্বাব্দে মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি কাঞ্চীপুরমের উল্লেখ করেছেন। বৈয়াকরণ কাত্যায়ন পাণ্ডু শব্দ থেকে পাণ্ড্য দেশের উৎপত্তি নির্ণয় করেছেন। চোল ও কেরল দেশ সম্বন্ধেও তিনি জানতেন। অশোক অনুশাসন থেকে জানা যায় যে সতীয় পুত্র, কেরল পুত্র, পাণ্ড্য ও চোল রাজ্য এবং তাম্রপর্ণী তার সাম্রাজ্যের বহির্ভূত ছিল। কৌটিল্য অর্থশাস্ত্রে দক্ষিণ দেশের মহেন্দ্র পর্বতের কাছে এবং তাম্রপর্ণীতে মুক্তার সন্ধান পাওয়া যায় বলা হয়েছে। পরবর্তী যুগে পেরিপ্লাস গ্রন্থে সাতবাহন সাম্রাজ্য এবং সুদূর দক্ষিণে বিভিন্ন বন্দরের যে উল্লেখ আছে সে বিষয়ে ইতিপূর্বেই আলোচনা করা হয়েছে। খ্রিস্টপূর্বাব্দের 2য় শতকে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপিতে কথিত আছে যে তিনি সম্মিলিত তামিল রাজ্যকে পরাজিত করে বহু প্রবাল নিয়ে গিয়েছিলেন। এই সমস্ত বিভিন্ন প্রকার উল্লেখ থেকে দক্ষিণ ভারতের তদানীন্তন রাষ্ট্র সংগঠন ও অর্থনৈতিক অগ্রগতির পরিচয় পাওয়া যায়। কেরলপুত্র রাজ্য বোধহয় ছিল বর্তমান ত্রিবাঙ্কুরের একাংশ। সতীয়পুত্র রাজ্য উত্তর মালাবারে অবস্থিত ছিল বলে পণ্ডিতেরা মনে করেন। পাণ্ড্য রাজ্য ছিল বর্তমান মাদুরা জেলাকে কেন্দ্র করে। প্রথমে করকাই ও পরে মাদুরা এই রাজ্যের রাজধানী ছিল। পাণ্ড্য রাজ্যের কিছু উত্তরে বর্তমান তিরুচিরাপল্লী ও তাঞ্জোর নিয়ে চোল রাজ্য গঠিত ছিল। উরায়ুর ছিল এর রাজধানী। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তামিলরা সিংহল অধিকার করে। পাণ্ড্য রাজার কাছ থেকে রোমান সম্রাট অগস্টের সভায় দূত প্রেরিত হয়েছিল। তামিল সাহিত্য ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক সাহিত্যের মধ্যে প্রাচীনতম। সেখানে এই কালের বহু উল্লেখ আছে।
প্রথম সঙ্গম বা সাহিত্য পরিষদ সে যুগে তামিল দেশে স্থাপিত হয়েছিল। শিলপরি কারণ প্রভৃতি প্রসিদ্ধ তামিল মহাকাব্য তখন রচিত হয়েছিল। যাই হোক, দক্ষিণ ভারতের রাজাদের মধ্যে প্রায় যুদ্ধ বিগ্রহ ঘটত। মনে হয় যে প্রথমে পশ্চিম উপকূলে উদয়ন জেরাল নামে এক চের বংশীয় রাজা খুব প্রবল হয়ে ওঠেন। তিনি নাকি বহু দেশ জয় করেছিলেন, সমুদ্রপথে যুদ্ধ জয় করে বহু যবনকে বন্দী করেছিলেন, হিমালয় পর্বত পর্যন্ত রাজ্য সীমা বিস্তার করেছিলেন। অবশ্যই একথায় অতিরঞ্জন রয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের ইতিবৃত্তে এই রাজা সুবিখ্যাত। তার পুত্র শেরন সেঙ্গুতুবন অনুরূপ প্রসিদ্ধি অর্জন করে। কিছু পরে কারিকলচল সিংহলের কিয়দংশ জয় করে এবং পাণ্ডু ও চেরদের পরাভূত করে নিজের প্রাধান্য বিস্তার করে। ভূমির উন্নতি, পূর্ত কার্য, সরোবর খনন ইত্যাদি কল্যাণকর কর্মের জন্য তিনি বিখ্যাত। চোল বংশের আধিপত্য কিছুকাল চলার পর কাঞ্চির পল্লব বংশীয়রা দক্ষিণ ভারতে প্রাধান্য স্থাপন করে। চালুক্য রাজবংশ। দক্ষিণ ভারতের উত্তরাংশে সাতবাহন শক্তির অবসানের সঙ্গে সঙ্গে বিন্ধ্যের উত্তরে বাকাটক বংশ এবং দক্ষিণে রাষ্ট্রকূট এবং চালুক্য বংশ আর সুদূর দক্ষিণে পল্লবেরা রাজ্য বিস্তার করে। সাম্রাজ্যের পরম্পরা দক্ষিণাপথে রক্ষিত হতে থাকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। বিজয়নগর রাজারা নিজেদের তখনও চালুক্য চূড়ামণি বলে ঘোষণা করতে থাকেন। গুপ্ত রাজ্যকালে এবং তার পরবর্তী যুগে উত্তর ভারতের কোনো রাজশক্তি সুদূর দক্ষিণে তামিল অঞ্চল কখনো জয় করতে পারেনি। এমনকি দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতের উত্তরাংশেও আধিপত্য স্থাপন করতে পারেনি। ষষ্ঠ শতাব্দীতে দাক্ষিণাত্যে সাতবাহন সাম্রাজ্যের যে ঐতিহ্য, তারই বাহক হয়ে চালুক্য বংশীয় রাজারা প্রবল হয়ে ওঠে। ভারতবর্ষের প্রায় মধ্যস্থলে অবস্থিত বাদামি অথবা বাতাপি নগরে রাজধানী প্রতিষ্ঠা করে। চালুক্যেরা নিজেদের সূর্য বংশীয় বলে গর্ব করত। অনেকে তাদের রাজপুতানা থেকে আগত গুর্জর জাতির এক শাখা মনে করেন, কিন্তু সম্ভবত তারা ছিল একটি গোষ্ঠী। তদানীন্তন রাষ্ট্রকূট রাজাদের সঙ্গে বহুদিন সংঘর্ষের পর আধিপত্য স্থাপনে সাফল্য লাভ করে। চালুক্যদের প্রথম শক্তিশালী রাজা জয়সিংহ রাষ্ট্রকূটরাজ ইন্দ্রকে পরাজিত করে বংশের ক্ষমতা প্রতিষ্ঠা করেন। জয়সিংহের পুত্র প্রথম পুলকেশী অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। চালুক্য বংশের প্রধান নরপতি দ্বিতীয় পুলকেশী সপ্তম শতাব্দীতে দাক্ষিণাত্যে হর্ষবর্ধনের অভিযানকে বিধ্বস্ত করেন। সকলোত্তরা পথনাথের এই বিপর্যয় সংগঠন করার জন্য সে ঈষৎ গর্ববোধ করে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং এর বৃত্তান্তে দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে বহু উল্লেখ আছে। দক্ষিণ মালব ও গুজরাট জয় করে পুলকেশী দক্ষিণ ভারতের সুদূর অঞ্চলে অভিযান করেন। পাণ্ড্য, চের ও চোল রাজ্যকে নিজের আধিপত্যে আনার চেষ্টা করেন। তৎকালীন পল্লবরাজ মহেন্দ্র বর্মাকে পরাজিত করায় পুলকেশীর শক্তি ও যশ প্রভূত বৃদ্ধি পেয়েছিল। কথিত আছে যে পারস্যরাজ খসরুর সঙ্গে তার দৌত বিনিময় হয়েছিল। তদানীন্তন এশিয়ার একজন প্রকৃত পরাক্রান্ত রাজা বলে তখন পুলকেশী সর্বস্বীকৃত, কিন্তু শেষ জীবনে পুলকেশীকে আবার বিড়ম্বিত হতে হয়েছিল। পল্লব রাজ্য ইতিমধ্যে সতর্ক প্রযত্নে শক্তি বৃদ্ধি করে পূর্ব পরাজয়ের প্রতিশোধে অগ্রসর হল। সম্ভবত 642 খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশীর প্রতিদ্বন্দ্বী পল্লবরাজের কাছে পরাভূত হলেন। রাজধানী বাতাপির শত্রু অধিকারে গিয়ে অগ্নিদগ্ধ হল। স্বয়ং পুলকেশীর মৃত্যুমুখে পতিত হলেন বলে শোনা যায়। রাজ্যের পূর্ব দিকে সরে গিয়ে চালুক্য বংশের এক শাখা বেঙ্গিতে পূর্ব চালুক্য নামে এক স্বতন্ত্র রাজ্য স্থাপন করতে বাধ্য হয়েছিল। পল্লব বংশীয়রা সম্ভবত একদা সাতবাহন সাম্রাজ্যের দক্ষিণ প্রদেশের শাসনকর্তার পদে নিযুক্ত ছিল। সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে বোধহয় তারা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে।
সমুদ্রগুপ্ত যখন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন তখন বিখ্যাত কাঞ্চি নগরীতে তারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে বিজিত রাজাদের মধ্যে পল্লবরাজ বিষ্ণুগোপের নাম উল্লেখ রয়েছে। তখনও পল্লবরাজের প্রকৃত প্রতিষ্ঠা ঘটেনি। চোল রাজবংশ রাজধানী কাঞ্চি থেকে বিতাড়িত হয়েও তখনও প্রভূত শক্তির অধিকারী ছিল। পাণ্ড্যরাজ্য তখন একেবারে নিবীর্য হয়ে পড়ে। যাই বিদেশাগত যে পল্লবদের কথা পূর্বে আলোচিত হয়েছে তাদের সঙ্গে পল্লব নামের সাদৃশ্য থেকে কোনো কোনো পণ্ডিত একসময় মনে করতেন যে সম্ভবত তাদের মধ্যে জাতি সম্পর্ক বিদ্যমান ছিল। এ সম্বন্ধে পানিকর বলেছেন যে এদেশের যা কিছু ভালো তার মধ্যে যেমন করে হোক বিদেশি প্রভাব খুঁজে পাওয়ার ঝোঁক ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে প্রায় দেখা দিত। আর পল্লব ও পল্লবের মধ্যে সম্পর্ক আবিষ্কার হলো ওই ঝোঁকেরই আরেক দৃষ্টান্ত। কৃষ্ণস্বামী আয়েঙ্গার প্রমুখ ইতিহাসবেত্তার গবেষণায় সম্পূর্ণ প্রমাণ হয়েছে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগ থেকে কাঞ্চিকে কেন্দ্র করে পল্লব রাজশক্তি সুপ্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে হয়, কিন্তু তখনও ক্রমাগত বাতাপির বিখ্যাত চালুক্য রাজ্যের সঙ্গে তার সংঘর্ষ চলছিল। প্রথম দিকে পল্লব আখ্যা নাকি 4টি স্বতন্ত্র বংশ সম্পর্কে প্রযুক্ত ছিল। প্রায় 36 জন রাজার নাম পাওয়া গেছে। পঞ্চম শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত তাদের রাজ্য শাসন সম্বন্ধে সংবাদ মেলে। অবশ্য সর্বদাই তাদের শক্তি যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল তা না। আনুমানিক 624 থেকে 645 খ্রিস্টাব্দ হল পল্লবরাজ নরসিংহ বর্মনের রাজ্যকাল। পল্লব শক্তি তখন উন্নতির শীর্ষে আহরণ করেছিল। হর্ষবর্ধন বিজয়ী দ্বিতীয় পুলকেশীকে 642 খ্রিস্টাব্দে পরাজিত ও নিহত করে চালুক্য রাজধানী বাতাপি অধিকার করে নরসিংহ বর্মন বিপুল খ্যাতি অর্জন করে। উত্তরে কৃষ্ণা নদী এবং দক্ষিণে পাণ্ড্যরাজ্যের শক্তিকেন্দ্র মাদুরার সন্নিকটস্থ অঞ্চল পর্যন্ত পল্লব রাজ্যে বিস্তার হয়েছিল। পল্লব শাসনে তৎকালীন ভারত সভ্যতার যে বিকাশ ঘটে আজও মহাবলীপুরমের অপূর্ব স্থাপত্যে তার বিস্ময়কর পরিচয় মিলছে। কিন্তু বিভিন্ন রাজবংশের ভাগ্যচক্র তখন ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল। আবার চালুক্যেরা তাদের নষ্ট গৌরব উদ্ধার করে। আনুমানিক 740 খ্রিস্টাব্দে চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য কাঞ্চি নগরী অধিকার করেন। চালুক্য শক্তিও দীর্ঘস্থায়ী হয়নি। সুদূর দক্ষিণে পাণ্ড্যরাজ্যের শক্তি বৃদ্ধিতে রাষ্ট্রকূট বংশের নতুন সুযোগ আসে। নবম শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাষ্ট্রকূটরাজ কৃষ্ণ পল্লব রাজশক্তির সম্পূর্ণ বিলোপ সাধন করে। ভারতবর্ষের সংস্কৃতিতে পল্লব যুগের অবদান ইতিহাস কখনো বিস্তৃত হবে না। নরসিংহ বর্মনের এক নাম ছিল মহামল্ল। পূর্ব উপকূলে মহামল্লপুরম বা মহাবলীপুরম ছিল তদানীন্তন পল্লব রাজ্যের প্রধান কেন্দ্র। হিউয়েনসাং তার চমৎকার বর্ণনা লিখে গেছে। পল্লব যুগের শিল্পীরা তখন থেকে স্থাপত্যে যে নব সৃষ্টির প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন, দক্ষিণ ভারতের অপরিমেয় স্থাপত্য ও ভাস্কর্যে শিল্পরীতির বৈচিত্র্য ও ঐশ্বর্যকে সেই প্রতিভার স্ফুরণ বলা যেতে পারে। প্রায় সমুদ্রবক্ষে নির্মিত মন্দির, অর্জুনের প্রায়শ্চিত্ত প্রভৃতি বিষয়ের প্রস্তর আলেখ্যরূপ সপ্তরথ, যার প্রত্যেকটি এক একটি বিরাট শিলাখণ্ড থেকে খোদিত। গঙ্গাবতরণ দৃশ্যে গিরি গাত্রে দেবদেবী, নরনারী ও জীবজন্তুর প্রাণবন্ত প্রতিকৃতি ইত্যাদি শিল্পোৎকর্ষের নিদর্শন মহাবলীপুরমকে বিশ্বের এক শ্রেষ্ঠ শিল্পতীর্থে পরিণত করে রেখেছে। পল্লব রাজারা প্রায় সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। নরসিংহের পিতা মহেন্দ্র বর্মন নাট্যকার ছিলেন। কোন কোন পণ্ডিতের মতে ভারবি ও দণ্ডিন পল্লব রাজসভায় সম্মানিত আসন পেয়েছিল। পল্লব শাসনের প্রথম দিকে অনুশাসন ইত্যাদি সাতবাহন বংশের অনুকরণে প্রাকৃত ভাষায় লিপিবদ্ধ হতো, কিন্তু ষষ্ঠ শতাব্দী থেকে সংস্কৃতের ব্যবহার লক্ষিত হয়।
সম্ভবত কাঞ্চির বহু বিদ্যায়তনে সংস্কৃত শিক্ষার প্রচলন বাড়তে থাকে। তাই বলা হয়েছে যে পল্লব শাসনকালে দক্ষিণ ভারতে আর্যাবর্তের সাংস্কৃতিক প্রভাব প্রথম সুপ্রতিষ্ঠিত হতে থাকে। আপস্তম্ভ ও বৌধায়নকৃত ধর্মশাস্ত্রের ব্যাখ্যাতা ব্রাহ্মণদের পল্লব রাজ্যে বসবাসের অনুমতি বিষয়ক অনুশাসনের সন্ধান পাওয়া যায়। এর অর্থ যে দক্ষিণ ভারতে আর্যাবর্তের ধর্মশাস্ত্রীয় বিধান ক্রমশ রাজশক্তির আনুকূল্য পেয়ে স্বীকৃত হচ্ছে। কাঞ্চি নগরীতে সংস্কৃত ভাষার চর্চা সম্বন্ধে হিউয়েনসাংয়ের সাক্ষ্য রয়েছে। কথিত আছে যে স্বয়ং দিংনাং কাঞ্চিতে অধ্যয়ন করেছিলেন। শুধু দক্ষিণ ভারতে নয়, ভারতবর্ষের বাইরে সুদূর প্রাচ্য দেশগুলিতে সংস্কৃতের প্রসার সংগঠনে কাঞ্চির প্রভূত অবদান ছিল। হিউয়েনসাং কাঞ্চি ভ্রমণের সময় লক্ষ্য করেন যে বৌদ্ধ ও জৈন আচার্যেরা সেখানে আর পূর্বের ন্যায় প্রভাবশালী নয়। একদা দক্ষিণে জৈন প্রভাব খুব বেশি থাকলেও ক্রমশ সেখানে পরিবর্তন আসছিল। পল্লব রাজারা নিষ্ঠাবান হিন্দু ছিলেন। কেউ কেউ শৈব হলেও সাধারণত তারা ছিলেন বৈষ্ণব। অষ্টম শতাব্দীতে শিব ও বিষ্ণুকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের প্রচণ্ড জোয়ার এসেছিল। আজও শিব ও বৈষ্ণব সাধুসন্তের প্রভাব দক্ষিণ ভারতের ধর্মজীবনে প্রকট। মনে হয় যে সুন্দর মূর্তি প্রমুখ এই শৈব ও বৈষ্ণব সাধুরা প্রধানত পল্লব যুগের লোক। তখনই তামিল ভাষায় বিপুল এক সাহিত্য সৃষ্টি হয়েছিল বৈষ্ণব ও শৈব ভক্তিধারা নিয়ে। বাস্তবে কি পল্লব রাজ্যকাল ইতিহাসে এক গৌরবমণ্ডিত অধ্যায় রচনা করে রয়েছে। আনুমানিক 740 খ্রিস্টাব্দে চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য যে পল্লবদের হাতে পূর্বপুরুষের অপমান স্মৃতি মুছে ফেলার উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করে পল্লব রাজধানী কাঞ্চি অধিকার করেন তা পূর্বে উল্লিখিত হয়েছে। কথিত আছে যে বিক্রমাদিত্য কাঞ্চির প্রধান স্থপতি সর্বসিদ্ধি আচার্যদের নিয়ে গিয়েছিলেন এবং এদেরই একজন বিক্রমাদিত্যের মহিষীর আদেশে লোকেশ্বর মন্দির নির্মাণ করেন। চালুক্য শক্তি স্থায়ী হয়নি, কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন যে পল্লব ও চালুক্য উভয় রাজ্যই সমুদ্র পথে শক্তি বিস্তারে চেষ্টিত ছিল। একটি অনুশাসনে দেখা গেছে যে পুলকেশী 100 জাহাজ নিয়ে শত্রু রাজ্য আক্রমণ ও অধিকার করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার ও সেখানকার রাজ্যগুলির সঙ্গে বন্ধুত্ব স্থাপনে পল্লব রাজারা আগ্রহান্বিত হন। যাই হোক, অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত চালুক্যেরা বাতাপি নগর থেকে তাদের শক্তি অক্ষুণ্ণ রাখে। আনুমানিক 752 খ্রিস্টাব্দে দন্তি দুর্গ নামে এক দলপতির নেতৃত্বে রাষ্ট্রকূটেরা চালুক্যদের পরাভূত করে। এই রাষ্ট্রকূট বংশকে দশম শতাব্দীর প্রায় শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ 200 বৎসরের কিছু বেশি, এক প্রবল পরাক্রান্ত শক্তিরূপে আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণের সহচর যাদব বংশীয় সাত্যকীর বংশধর বলে রাষ্ট্রকূটরা আত্মপরিচয় দিত, কিন্তু তাদের উদ্ভব সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। বাংলার পাল বংশ যেমন সাধারণ মানুষের পর্যায় থেকে রাজাসনে অধিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্রকূটদের সম্বন্ধেও তেমনই কোনো কোনো পণ্ডিত মনে করেন যে তারা ছিল আন্ধ্রদেশের কৃষক। তেলেগু এলাকার রেড্ডিদের সঙ্গে সম্পর্কেও কেউ কেউ খুঁজে বার করেছেন। চালুক্য শাসনে হয়তো তারা রাজকার্যে উন্নতি লাভ করে প্রদেশের ভার পায় এবং তারই সুযোগে পরে ক্ষমতা দখল করতে পারে। সম্ভবত চালুক্যবীর দ্বিতীয় পুলকেশীর সমসাময়িক ছিলেন রাষ্ট্রকূটরাজ দন্তিবর্মা। পরে প্রকৃত শক্তি প্রসার করেন দ্বিতীয় দন্তিবর্মা বা দন্তি দুর্গ। তার হাতে চালুক্যদের পরাভব কথা একটু আগেই বলা হয়েছে। কথিত আছে যে দন্তি দুর্গ কলিঙ্গ, কোশল, কাঞ্চি ইত্যাদিও নাকি জয় করেছিলেন। এরপর রাজাসনে বসেন প্রথম কৃষ্ণ। অল্পকালেই রাজত্ব শেষ হয়, আর তখন রাজা হন দ্বিতীয় গোবিন্দ। ইলোরার অপরূপ কৈলাস মন্দির প্রথম কৃষ্ণ ও দ্বিতীয় গোবিন্দর রাজ্যকালে নির্মিত হয়েছিল বলেই তারা একেবারে ইতিহাসে বিস্মৃত হননি।
এর কিছু পরে সিংহাসন অধিকার করেন ধ্রুব। ধ্রুব ছিলেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাদের অন্যতম। স্বল্পকাল রাজ্য করলেও গুর্জর প্রতিহার বংশের বিরুদ্ধে যুদ্ধে নেমে বৎসরাজকে সম্পূর্ণ পরাভূত করার কৃতিত্ব তাঁর প্রাপ্য। ধ্রুবের পুত্র তৃতীয় গোবিন্দ দুর্জয় শক্তির অধিকারী ছিলেন। গুর্জর রাজ স্বনামধন্য দ্বিতীয় নাগভট্টকেও তিনি পরাজিত করেন। বাংলার পাল বংশীয় সম্রাট ধর্মপাল এবং কনৌজে তাঁর আশ্রয়পুষ্ট চক্রায়ুধ প্রবল পরাক্রান্ত দ্বিতীয় নাগভট্টের বিরুদ্ধে তৃতীয় গোবিন্দের শরণ নিয়েছিলেন। এই ঘটনা থেকে গোবিন্দের তদানীন্তন গরিমার কথা জানা যায়। সন্দেহ নেই যে তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূট শক্তিকে কিছুকাল ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবান রাজ্যে পরিণত করেছিলেন। উত্তরে নর্মদা থেকে দক্ষিণে তুঙ্গভদ্রা পর্যন্ত বিস্তৃত ছিল তাঁর সাম্রাজ্য। বারবার তৎকালীন ভারতবর্ষের শক্তিকেন্দ্র কনৌজ পর্যন্ত রাষ্ট্রকূট রণনৈপুণ্যের আস্বাদ পেয়েছিল। তৃতীয় গোবিন্দের পুত্র অমোঘবর্ষকে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয়েছে। আনুমানিক 815 থেকে 877 খ্রিস্টাব্দ। পিতার তুলনায় যুদ্ধ ব্যাপারে তার কৃতিত্ব অল্প। পূর্ব চালুক্য রাজাদের পরাজিত করা এবং গুর্জর রাজ প্রথম ভোজের দক্ষিণ ভারত অভিমুখে অগ্রগতি রোধ করা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য সামরিক সাফল্য তার ঘটেছিল বলে জানা নেই। কিন্তু অপর ক্ষেত্রে তিনি প্রভূত যশের অধিকারী হয়েছিলেন। মালখেদ বা মান্যক্ষেত্র নগরে তিনি এক নূতন রাজধানী স্থাপন করেন। বিদ্যুৎসাহী ও ধার্মিক বলে তার খ্যাতি ছিল। শিল্প, সাহিত্য, শিক্ষা বিস্তার ইত্যাদি ব্যাপারে তার যথেষ্ট অবদান ছিল। রাজকোষ থেকে অকাতরে অর্থ ব্যয় করে রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি তিনি করেন। ইলোরায় গুহা মন্দির নির্মাণে তার ভূমিকা উল্লেখযোগ্য। জৈন গ্রন্থে কথিত হয়েছে যে অমোঘবর্ষ জৈন ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। তাঁর আনুকূল্যে জিনসেন পার্শ্ব অভ্যুদয় নামে জৈনদের এক মূল্যবান গ্রন্থ রচনা করেন। সাহিত্য, গণিত প্রভৃতির চর্চায় অমোঘবর্ষের উৎসাহ ও অকৃপণ আনুকূল্য ছিল। বাণিজ্যের তৎকালীন অগ্রগতিও স্মরণীয়। অমোঘবর্ষের রাজ্যকালে ভৃগুকচ্ছ মানে বর্তমানে ভরজ পশ্চিম উপকূলের রাষ্ট্রকূট রাজ্যের শ্রেষ্ঠ বন্দর বলে পরিগণিত হয়েছিল। বিদেশি বণিকদের তখন রাষ্ট্রকূট রাজ্যে যাতায়াত খুব ছিল। তাদেরই একজন আরব দেশীয় মুসলমান যে বিবরণ লিখে গেছেন তার গুরুত্ব কম নয়। মনে হয় সেই কালে গুর্জর প্রতিহারদের সঙ্গে আরবদের ক্রমাগত সংঘর্ষ ঘটতে থাকলেও রাষ্ট্রকূট রাজ্যে বহু আরব বণিকের সমাগম হতো। সম্ভবত উভয় পক্ষের বাণিজ্য উপদেশে যথেষ্ট লাভ হতো। সুলেমান রাষ্ট্রকূট রাজাদের বলহব নাম লিখে গেছেন। অনুমান করা হয়েছে যে এই বলহব শব্দটি রাষ্ট্রকূট রাজাদের বল্লভ উপাধির অপভ্রংশ। অমোঘবর্ষের খ্যাতি যে কিরূপ ছিল তার পরিচয় পাওয়া যায় যখন সুলেমান বলেন যে তিনি তৎকালীন বিশ্বের 4 জন শ্রেষ্ঠ রাজার অন্যতম ছিলেন। অপর 3 জন হলেন বোগদাদের খালিফা, কনস্টান্টিনোপলের সম্রাট এবং চীন দেশের সম্রাট। প্রায় 63 বৎসর রাজ্য শাসন করে অমোঘবর্ষের মৃত্যু হয়। পরবর্তী রাজাদের মধ্যে তৃতীয় ইন্দ্র এবং তৃতীয় কৃষ্ণ পরাক্রান্ত নরপতি বলে খ্যাতি লাভ করেন। ইন্দ্র গুর্জর প্রতিহারদের বিরুদ্ধে এবং কৃষ্ণ চোল রাজবংশের বিরুদ্ধে সাফল্য অর্জন করেছিলেন। আনুমানিক 973 খ্রিস্টাব্দে তৃতীয় কৃষ্ণের অধীনস্থ এক সামন্তরাজ দ্বিতীয় তৈল, যিনি চালুক্য বংশীয় বলে নিজের পরিচয় দিতেন, রাষ্ট্রকূট শক্তির বিলোপ সাধনে সমর্থ হন। তারপর বহুদিন ধরে দক্ষিণে চোল ও চালুক্যের মধ্যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। উত্তর ভারতের পশ্চিম প্রান্তে গজনীর মেহমুদ যখন এদেশের বহু রাজবংশের নিপাত ঘটাচ্ছিলেন তখন সে দ্বন্দ্বের অবসান দেখা যায়নি। কল্যাণের চালুক্য বংশ। রাষ্ট্রকূট শক্তি যখন অন্তর্হিত
তখন দক্ষিণে কর্ণাটে ও মধ্য ভারতে তৈল প্রতিষ্ঠিত এই চালুক্য বংশ রাজত্ব করতে থাকে। এদের রাজধানী ছিল কল্যাণ, আধুনিক হায়দ্রাবাদ অঞ্চলে অবস্থিত। এই বংশের প্রধান রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য চোল রাজ্যকে পরাভূত করেন। বিক্রমাদিত্যের রাজ্যকাল আনুমানিক 1076 থেকে 1127 খ্রিস্টাব্দ। তাঁর সভাকবি বিহলন বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থে রাজার বিজয় কাহিনী বিবৃত করেছেন। সুপণ্ডিত ও বিদ্যুৎসাহী বলে ষষ্ঠ বিক্রমাদিত্যের প্রসিদ্ধি আছে। চোল রাজ্যের সঙ্গে ক্রমাগত সংঘর্ষের ফলে আনুমানিক 1190 খ্রিস্টাব্দে এই নব চালুক্য বংশের রাজত্ব শেষ হয়ে যায়। এদেরই শাসিত অঞ্চলগুলিতে ক্রমশ বিভিন্ন রাজবংশ মাথা তুলে উঠতে থাকে। ওয়ারঙ্গলে কাকতীয়, মহারাষ্ট্রে যাদব এবং মহীশূরে হায়সাল বংশের সাক্ষাৎ এইভাবে পাওয়া যায়। ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধ পূর্ণ হওয়ার পর্বে বিদেশাগত তুর্কি মুসলমান আক্রমণকারীরা সমগ্র উত্তর ভারত অধিকার করে, কিন্তু মধ্য ভারত ও দাক্ষিণাত্যে আরও 100 বৎসর বিভিন্ন হিন্দু রাজ্য নিজেদের স্বাধীনতা বজায় রাখতে পেরেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য গুজরাটের চৌলুক্য বা সোলাঙ্কি বংশ, মহারাষ্ট্রে অবস্থিত দেবগিরির যাদব বংশ, তার দক্ষিণে হায়সাল বংশ এবং পূর্বে ওয়ারঙ্গলে কাকতীয় বংশ। সোলাঙ্কিরা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত স্বাধীন থাকতে পেরেছিল। যাদব এবং হায়সাল রাজ্য কিছুকাল শক্তি বৃদ্ধিতে সমর্থ হলেও চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে তুর্কি আক্রমণের আঘাতে বিনষ্ট হয়। কাকতীয়দেরও অনুরূপ অবস্থা ঘটে। ভারতের পূর্ব উপকূলে গোদাবরী ও গঙ্গা নদীর মধ্যবর্তী বিস্তৃত অঞ্চলে উড়িষ্যার স্বাধীন হিন্দু রাজ্য বেশ কিছুকাল পরাধীনতার বন্ধন এড়িয়ে যেতে পেরেছিল। গঙ্গবংশীয়দের মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন অনন্ত বর্ম চৌড়গঙ্গ। আনুমানিক 1076 থেকে 1147 খ্রিস্টাব্দ তাঁর রাজত্বকাল। উড়িষ্যার মন্দির শিল্প অনন্তবর্মের শাসনে প্রভূত উৎকর্ষ লাভ করেছিল। গঙ্গবংশ নিঃশেষ হওয়ার পরও বহুদিন উড়িষ্যায় স্বাধীন হিন্দু রাজ্য টিকেছিল। সুদূর দক্ষিণের ত্রিরাজ্য চোল, চের ও পাণ্ড। এবার সুদূর দক্ষিণের চোল, চের মানে কেরল ও পাণ্ড এই ইতিহাস খ্যাত ত্রিরাজ্যের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার। এদের পূর্ব বৃত্তান্ত সংক্ষেপে আগেই বলা হয়েছে। অশোকের শিলালিপিতে এবং গ্রিক, রোমান এবং তামিল রচনায় এদের উল্লেখ আছে। ভারতের সর্বদক্ষিণে অবস্থিত চোল রাজ্য পল্লব শক্তির পতনের পর বেশ প্রবল হয়ে ওঠে। খ্রিস্টীয় 3য় থেকে 8ম শতাব্দী পর্যন্ত চোল রাজ্য পল্লবদের অধীন ছিল। তখন পূর্বতন নরপতি, সিংহল বিজেতা, কাবেরীপত্তনমের নির্মাতা কারিকলের শৌর্য বীর্যের স্মৃতি ম্লান হয়ে এসেছিল। আবার পল্লব গৌরব অস্তমিত হওয়ার পর থেকে চোল রাজ্যের পুনরুত্থান ঘটে। নবম শতাব্দীতে বিজয়ালয় নামে এক চোল রাজা এই নবশক্তির প্রতিষ্ঠাতা। পুত্র আদিত্য রাজ্যের স্বাধীন শক্তিকে আরও সুদৃঢ় করে তোলেন। তারপর আসেন প্রথম পরান্তক, আনুমানিক 907 খ্রিস্টাব্দে, যিনি বীর যোদ্ধা বলে খ্যাত। পাণ্ডরাজ্য আক্রমণ করে সেখানকার রাজধানী মাদুরা নগরী অধিকার এবং সমুদ্র পার হয়ে সিংহল আক্রমণের কৃতিত্ব অর্জন করেন। কিছুকাল অক্ষম কয়েকজন রাজার শাসনে চোল রাজ্যে কথঞ্চিত বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু আবার চোল গৌরব ফিরে এলো যখন সিংহাসন আরোহণ করেন রাজরাজ। প্রবল পরাক্রান্ত এই নরপতিকে প্রায় চোল বংশের শ্রেষ্ঠ রাজা বলে বর্ণনা করা হয়েছে। ইতিহাসে তাকে মহামহিম, রাজা রাজা দ্য গ্রেট আখ্যা দেয়া হয়ে থাকে। জলস্থলে তখন চোল রাজ্যের প্রাধান্য স্বীকৃত হচ্ছিল। রাজরাজের বিপুল নৌবাহিনী ছিল। তারই সাহায্যে সিংহলের কিংদংশ, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ প্রভৃতি তিনি জয় করেন।
চেরু পাণ্ড্য রাজ্যকে তিনি পরাজিত করেন। পূর্ব চালুক্যদেরকে পরাস্ত করে বেঙ্গি দখল করেছিলেন, কিন্তু কেবল যুদ্ধ বিজেতা বলে তার খ্যাতি ঘটেনি। শিল্প, সাহিত্য, স্থাপত্য বিষয়ে তার অসাধারণ অনুরাগ ছিল। তাঞ্জোরের সুবিখ্যাত বৃহদেশ্বর মন্দির নির্মাণের আয়োজন করে রাজরাজ অক্ষয় যশের অধিকারী হয়েছেন। অনবদ্য এই মন্দির দক্ষিণ ভারতের স্থাপত্য ভাস্কর্যের এক অনবদ্য নিদর্শন। মন্দিরের প্রাচীর গাত্রে বহু চিত্র আছে। রাজরাজের যুদ্ধজয় কাহিনীও লিপিবদ্ধ হয়ে রয়েছে। শিব উপাসক এই রাজা পরধর্ম সম্পর্কে শ্রদ্ধা পোষণে পরাঙ্মুখ ছিলেন না। কথিত আছে যে নেগাপটম নামক বন্দরে ব্রহ্মদেশীয়দের এক বৌদ্ধ মন্দিরের জন্য তিনি প্রভূত অর্থ সাহায্য করেছিলেন। কলিঙ্গ থেকে সিংহল পর্যন্ত প্রসারিত সাম্রাজ্যের এই অধিপতি চীন দেশে নিজের দূত প্রেরণ করেছিলেন। রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল দিগ্বিজয়ী খ্যাতি লাভ করেছিলেন। কারো কারো মতে রাজেন্দ্র চোলকেই চোল বংশের শ্রেষ্ঠ নরপতি গণ্য করা উচিত। যুবরাজ রূপে তিনি পিতার সহায়ক ছিলেন। রাজাসনে বসে পিতার অনুসৃত নীতি অবলম্বন করলেন। চোল নৌবাহিনীর খ্যাতি তখন তুঙ্গে। সমুদ্র অতিক্রম করে ব্রহ্মদেশের কিয়দংশ রাজেন্দ্র চোল জয় করেন। সুমাত্রার বিখ্যাত শ্রী বিজয় রাজ্য আক্রমণ করেন। ব্রহ্মদেশ থেকে মালয় ও জবদ্বীপ পর্যন্ত চোল রাজ্যের বাণিজ্য ক্ষেত্র বিস্তৃত হয়। বাংলার পালবংশীয় রাজা প্রথম মহিপালকে তিনি পরাস্ত করেন। গঙ্গৈকোন্ড চোল উপাধি ধারণ করে গঙ্গৈকোন্ড চোলপুরম নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন, গঙ্গা নদীর দেশে জয়লাভের স্মারক রূপে। মন্দির, হর্ম, কৃত্রিম হ্রদ ইত্যাদিতে সুসজ্জিত এই রাজধানীতে আজও চোল স্থাপত্যের বহু চমৎকার নিদর্শন রয়েছে। রাজেন্দ্র চোলের মৃত্যুর পর পুত্র রাজাধিরাজ সিংহাসনে বসে রাজ্যের মধ্যে বিদ্রোহ দমন ও অপর রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতে বাধ্য হয়েছিলেন। চালুক্য রাজার হাতে তাঁর প্রাণ যায়। পরবর্তী রাজা অধিরাজেন্দ্রের শাসনে রাজ্যে অসন্তোষ ব্যাপক হয়ে ওঠে। এক আততায়ীর আঘাতে রাজার মৃত্যু ঘটে। অধিরাজেন্দ্র শৈব ছিলেন। বৈষ্ণবদের সম্পর্কে তাঁর বিদ্বেষ ছিল, আর তাই রামানুজাচার্যের ন্যায় বৈষ্ণব দর্শনে শ্রেষ্ঠ জ্ঞানীকে চোল রাজ্য ছেড়ে মহীশূরে আশ্রয় নিতে হয়। রাজেন্দ্র চোলের দৌহিত্র দ্বিতীয় রাজেন্দ্র বা প্রথম কুলোতুঙ্গ চোল কিছুকাল বংশের কৃতি ধ্বজা উদ্দিন রাখার চেষ্টা করেন। কল্যাণের চালুক্যরাজ এবং উড়িষ্যার গঙ্গরাজের সঙ্গে সংঘর্ষে ব্যাপৃত হন। তারপর থেকে সুবিশাল চোল সাম্রাজ্যের অধোগতি আরম্ভ হয়ে যায়। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পাণ্ড্যরাজ্য চোল শক্তিকে ছাপিয়ে ওঠে। কোনো ক্রমে চোল রাজ্য টিকে থাকে, আর চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে দিল্লির সুলতানের পক্ষ থেকে যুদ্ধ করতে এসে মালিক কাফুর চোল রাজ্যের স্বাধীন অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দেন 1310 খ্রিস্টাব্দে। যে পাণ্ড্যরাজ্যের কথা এখনই উল্লিখিত হয়েছে তার প্রাচীন ইতিহাস তমসাচ্ছন্ন অবস্থায় রয়েছে। হিউইংসাং যখন দক্ষিণাপথ পর্যটন করেন তখন সম্ভবত পাণ্ড্যরাজ্য পল্লব বংশের অধীন ছিল। পাণ্ড্যরাজাদের মধ্যে সবচেয়ে সুবিদিত হলেন সুন্দর পাণ্ড্য। কথিত আছে যে তিনি জৈন ছিলেন। পরে শৈব ধর্ম গ্রহণ করে জৈনদের উপর অত্যাচার করেছিলেন। চোল, পল্লব এবং সিংহল রাজ্যের সঙ্গে পরবর্তী যুগে পাণ্ড্যরাজ্যের অবিরাম যুদ্ধ চলছিল। একাদশ ও দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত চোল রাজ্যের আনুগত্য স্বীকারে পাণ্ড্যরাজ্য বাধ্য হয়। ত্রয়োদশ শতাব্দীতে চোল শক্তির অধঃপতন ঘটায় পাণ্ড্যরাজ্য দক্ষিণ ভারতে বিশিষ্ট স্থান অধিকার করে। প্রখ্যাত ইতালিয়ান পর্যটক মার্কো পোলো ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে দুইবার পাণ্ড্য রাজ্যে আসেন, 1288 ও 1292 খ্রিস্টাব্দ। নৌবাণিজ্যে তখন পাণ্ড্যরাজ্য অগ্রণী বলে মার্কো পোলোর বর্ণনা আছে। জাহাজ নির্মাণে পাণ্ড্য দেশবাসীরা সুদক্ষ ছিল। কায়াল বন্দরের যে বর্ণনা মার্কো পোলোর লেখায় আছে তা থেকে মনে হয় যে সেখানকার সমৃদ্ধি ছিল প্রভূত।
শহরও ছিল সুন্দর। যাই হোক, অপ্রতিরোধ্য নিয়তির মতো ক্রমে মুসলিম শাসন যেন এদেশের প্রায় সর্বত্র বিস্তৃত হল। 1310 খ্রিস্টাব্দ নাগাদ সময়ে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর চোল রাজ্যের মতো পাণ্ড্য রাজ্যেরও স্বাধীনতা বিলুপ্ত করে দেন। চের বা কেরল সম্বন্ধেও সংক্ষেপে কয়েকটি কথা এখানে বলা যেতে পারে। ভারতের দক্ষিণ পশ্চিমে এই অঞ্চলের সঙ্গে সমুদ্রপথে বৈদেশিক যোগাযোগ বহু প্রাচীনকাল থেকে চলে আসছিল। হিন্দু ধর্ম ও চিন্তাকে পুনর্গঠিত করতে শঙ্করাচার্যের অমিত প্রতিভা ওই অঞ্চলে আবির্ভূত হওয়ার পূর্বে দুইটি ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। একটি হল যীশুখ্রিস্টের প্রত্যক্ষ শিষ্য খ্রিস্টান সাধু টমাসের এবং আরেকটি হল দেশচ্যুত ইহুদিদের আগমন। স্বয়ং টমাস এসেছিলেন কিনা তা নিয়ে অনেক সংশয় রয়েছে, কিন্তু এ বিষয়ে প্রচলিত কিংবদন্তি খুব নিশ্চিতভাবে বহু কথা শুনিয়েছেন। যিশুর আরেক প্রত্যক্ষ শিষ্য সাধু ম্যাথুর রচনা মালাবার এলাকায় বহু কাল ধরে সযত্নে রক্ষিত বলে অবিসংবাদিত সূত্র থেকে সংবাদ পাওয়া যায়। 5ম শতাব্দীতে টমাস নামে সিরিয়ার এক বণিক মালাবারে এসে সিরিয়ান খ্রিস্টান সম্প্রদায় স্থাপন করেছিলেন। সাধু টমাস সম্বন্ধে কিংবদন্তি সত্য না হলেও খ্রিস্ট ধর্ম ইংল্যান্ডে প্রচারিত হওয়ার পূর্বে যে ভারতবর্ষে এসেছিল তা নিঃসন্দিগ্ধ। দক্ষিণ ভারতের রাষ্ট্র, সমাজ, শিল্প ও সংস্কৃতি। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বারংবার সংঘর্ষের সংবাদ আমরা পেয়েছি, কিন্তু সেখানকার সমাজ ও সভ্যতা, শিল্প ও সাহিত্যের যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা স্মরণীয়। উত্থান পতন সত্ত্বেও চের চোল পাণ্ড্যরাজ্য প্রাচীন কাল থেকে প্রায় আধুনিক যুগ পর্যন্ত তাদের অস্তিত্ব বজায় রেখেছিল। পাণ্ড্যমণ্ডলম, তোণ্ডমণ্ডলম এবং কেরল দক্ষিণ ভারতের এই 3 ভূখণ্ড ত্রিরাজ্য নামে যার প্রসিদ্ধি বহু পূর্ব হতে যেন এক স্বকীয় বৈশিষ্ট্য অর্জন করেছিল। তুলনায় দেখা যায় যে সচরাচর উত্তর ভারতে রাজবংশের গুরুত্ব ছিল বেশি। কেবল প্রাচীন যুগে মগধ অঞ্চলের নিজস্ব স্বাতন্ত্র্য কিয়ৎ পরিমাণে পরিলক্ষিত হয় এবং পরবর্তীকালে গুজরাট ও বাংলা ভূখণ্ডরূপে তাদের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত করতে পেরেছিল। উত্তর ভারতের কাছে দক্ষিণ ভারতের ঋণ অবশ্য অপরিমিত। ধর্ম ও সংস্কৃতি চর্চা উত্তর থেকেই দক্ষিণে সংক্রামিত হয়েছিল, কিন্তু জনসাধারণের সহকারিতার ভিত্তিতে স্থানীয় সাহিত্য শাসনের চমৎকার ব্যবস্থা, নৌপথে যাতায়াত ও বাণিজ্য এবং একান্ত স্বকীয় মন্দির শিল্পরীতির মধ্যে দক্ষিণ ভারতের যে বৈশিষ্ট্য তা মহামূল্য। ইতিপূর্বে গ্রিক ও রোমকদের সঙ্গে এবং ব্রহ্ম, জবদ্বীপ, সুমাত্রা ইত্যাদি পর্যন্ত বিস্তৃত দক্ষিণ ভারতের নৌ বাণিজ্যের কথা বলা হয়েছে। নৌ নির্মাণে ও চালনায় দক্ষিণ ভারতের এবং বিশেষত মালাবার উপকূলের নাবিকেরা সাহস ও নৈপুণ্যের পরিচয় বহু কাল ধরে দিয়ে এসেছে। চোল রাজশক্তি যখন শিখরে, তখনকার সম্বন্ধে বলা হয়েছে যে দোর্দণ্ড প্রতাপ নৌবাহিনীর জোরে বঙ্গোপসাগর তখন চোল হ্রদে পরিণত হয়েছিল। সমুদ্রকে আয়ত্তে এনে তবে মালয় থেকে চীন পর্যন্ত সুদূর প্রসারী অঞ্চলে ভারতবর্ষের প্রভাব বিস্তৃত হতে পেরেছিল। দক্ষিণ ভারতের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু রাজতন্ত্র শক্তিশালী হলেও তা একেবারে নিরঙ্কুশ ও স্বেচ্ছাচারী রূপে দেখা দেয়নি। চোল শাসন ব্যবস্থা সম্বন্ধে বিশেষ করে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে মনে হয় যে ব্যবস্থায় সৌষ্ঠব ছিল, অনাচার সহজ ছিল না। রাজার ক্ষমতা সর্বস্বীকৃত হলেও সেখানকার সমাজে পুরোহিত, দৈবজ্ঞ, বৈদ্য, মন্ত্রীদল এবং সাধারণ প্রজা এই 5 শ্রেণীর পঞ্চ মহাসভা রাজশক্তির যথেচ্ছ প্রয়োগকে নিয়ন্ত্রিত করত। দাসপ্রথার তেমন কোনো লক্ষণ দেখা যায় না, আর গুর্জর প্রতিহার বা পাল বংশের শাসনে যে সামন্ত ব্যবস্থা গড়ে উঠেছিল তার চিহ্ন দক্ষিণাপথে বিশেষ নেই। স্থায়ী এবং বেতনভোগী সৈন্যদল থাকায় জায়গিরদার ধরনের ব্যক্তি রাজশক্তিকে খণ্ডিত করতে পারেন। চোল রাজা প্রথম পরান্তকের লিপি থেকে
শাসন ব্যবস্থার যে বর্ণনা পাওয়া যায় তাতে স্পষ্ট যে গ্রাম ছিল সমাজ ও রাষ্ট্রের ভিত্তিভূমি। চোল শাসন বিপুল ভূখণ্ডে বিস্তৃত হলেও গ্রামাঞ্চলে যে স্থানীয় স্বায়ত্তশাসনের পরম্পরা চলে এসেছিল তা বিলুপ্ত হয়নি, বরং বলা যায় যে প্রবল রাজতন্ত্রের কর্তৃত্বে সেই পরম্পরা সুগঠিত হয়েছিল। কয়েকটি গ্রামের সমষ্টিকে বলা হতো কুররাম, কয়েকটি কুররাম মিলে গঠিত হতো নাডু বা জেলা, কয়েকটি জেলাকে নিয়ে কোট্টাম আর কোট্টামগুলোকে নিয়ে মন্ডলম বা প্রদেশ। 6টি প্রদেশে বিভক্ত চোল রাজ্যের নাম ছিল চোল মন্ডলম। রাজবংশীয় কোনো ব্যক্তিকে সচরাচর প্রদেশপাল নিযুক্ত করা হতো। সকলের উপর তত্ত্বাবধায়ক ছিলেন স্বয়ং রাজা। রাজকর্মচারীদের নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা ছিল। জমির উৎপন্ন ফসলের 1/6 রাজস্ব হিসাবে সংগৃহীত হতো। ফসলে কিংবা অর্থে এই রাজস্ব প্রদেয় ছিল। তাছাড়া জলকর, খনি, অরণ্য সম্পদ, ব্যবসায়ের লাভ ইত্যাদি খাতে অর্থ সংগ্রহের ফলে রাজকোষ পুষ্ট হতো। অবশ্য চোল শাসনের স্মরণীয় বৈশিষ্ট্য হল গ্রামাঞ্চলের সাধারণ প্রজার সামাজিক দায়িত্ব ও অধিকার। গ্রাম সভাতে স্থানীয় সকল কর্মের ভার ন্যস্ত ছিল। গ্রাম বৃদ্ধ ও প্রধানরা গ্রাম সভা পরিচালনা করত। এই সভার কাজ ভাগ করে দেওয়া হতো বিভিন্ন সমিতির হাতে। বিচার, রাজস্ব সংগ্রহ, শান্তিরক্ষা, ঋণদান, পদঘাট, পুষ্করিণী ইত্যাদি তত্ত্বাবধান, গচ্ছিত ধনরক্ষা, শিক্ষা, ধর্মস্থান সম্পর্কে ব্যবস্থা ইত্যাদি কাজের ভার বিভিন্ন সমিতির উপর অর্পিত থাকত। সকল গ্রামবাসী গ্রাম সভা এবং তার অন্তর্ভুক্ত সমিতির সদস্য হতে পারত। যে নির্বাচন পদ্ধতির সংবাদ পাওয়া যায় তা থেকে মনে হয় যে গ্রামের স্বায়ত্তশাসন ব্যাপারে সর্বজনের সম্পূর্ণ অধিকার ছিল। গ্রামাঞ্চলে এবং বিভিন্ন প্রদেশে তত্ত্বাবধানের জন্য অধিকারী বলে অভিহিত রাজকর্মচারীরা কেন্দ্রীয় শাসন এবং স্থানীয় সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র রক্ষা করত। বাস্তবে কি চোল যুগের কুররামগুলি তাদের নিজস্ব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ পল্লী সমাজের দৃষ্টান্ত ছিল। ভারতবর্ষের অন্যত্র কোথাও এমন ধরনের জিনিস দেখা যায়। কেন্দ্রীয় শাসন শৃঙ্খলাকে অটুট রেখে সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যাপারীয় সকলের উদ্যোগিতাকে উৎসাহ দেয়া, অধিকার স্বীকার করে নেওয়া এবং তৎকালের উপযোগী প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা করে শাসনের বিভিন্ন স্তরের মধ্যে সামঞ্জস্য সাধন চোল শাসনের সমুজ্জ্বল কীর্তি। সাধারণ লোক যে তখন শান্তিতে বাস করত, জীবনে যে তাদের কিছু স্বস্তি ছিল, ধর্ম ও অন্যান্য সমসাময়িক আদর্শে যে তাদের আস্থা ও অনুরাগ ছিল, তার পরিচয় পাওয়া যায় শিল্প সাহিত্যের তৎকালীন উৎকর্ষে। অতি প্রাচীন যুগে যে তামিল সঙ্গম বা সাহিত্য পরিষদের সংবাদ পাওয়া যায়, খ্রিস্টাব্দের 2য় শতকের পূর্বে তাদের উদ্যোগে শ্রেষ্ঠ সাহিত্যের সংকলন প্রস্তুত হয়ে যায়। সম্ভবত 1ম শতাব্দীর লেখক তিরুভল্লুভার কুড়াল নামে যে ভক্তি ও নীতিমূলক কাব্য রচনা করেন, আজও দক্ষিণ ভারতে তা হল সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ। তামিল ছেলেমেয়েরা কুড়ালের শ্লোক মুখস্থ করে লেখাপড়া আরম্ভ করে। শিল্পাদ্যিকারম এবং তারই পরবর্তী ভাগ মণি মেকলাই, এই থেকে প্রাচীন সমাজের অনবদ্য চিত্র পাওয়া যায়। আরো পরে দেখা যায় বৈষ্ণব সাধু নম্মুলভার এবং শৈব সাধু মাণিক্য ভচকর প্রমুখ বহু ভক্তের অতুলন কবিতা। দক্ষিণ ভারতের যে ঐতিহ্য তামিল সাহিত্যে নিহিত হয়েছে তার পূর্ণ মর্যাদা এখনো আমরা দিতে পারিনি। স্থাপত্য ও ভাস্কর্যে দক্ষিণ ভারতের বৈভব বিপুল। এ বিষয়ে পল্লব যুগের অবদান হল প্রথমে স্মরণীয়। ঐতিহাসিকেরা সাধারণত বলে থাকেন যে উত্তর ভারতের প্রস্তর শিল্পের প্রবর্তন করেন অশোক, আর প্রায় 1000 বৎসর পরে পল্লবরা দক্ষিণে সেই শিল্পকে নিয়ে আসেন। প্রস্তর কারুকর্মে বহুদিনের অর্জিত নৈপুণ্য ও পরম্পরা কেমন করে উত্তর ভারতের অশোকের সময় এবং দক্ষিণে পল্লব যুগে অনবদ্য শিল্প সৃষ্টি ও কারু উৎকর্ষ সম্ভব হল,
এই প্রশ্নের অবশ্য এখনো কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। কাষ্ঠ স্থাপত্য থেকে প্রস্তর স্থাপত্যের সংক্রমণ যে অতি দ্রুত সম্ভব তা বিশ্বাস করা কঠিন বলে সমস্যার সমাধান সম্বন্ধে আজও অধিকাংশ পণ্ডিতের মত স্বীকার করে নিতে কুণ্ঠা আসে। যাই হোক, পল্লব যুগের যে শিল্প সাক্ষ্য আজও কাঞ্চির অপরূপ স্তম্ভ ও তোরণ বিশোভিত শৈব ও বৈষ্ণব মন্দিরে রয়েছে, মহাবলীপুরমের সমুদ্র সৈকতে আজও যার ভাস্বর পরিচয় রয়েছে, তটচম্বে মন্দিরে সপ্তরথে গঙ্গাবতরণ দৃশ্যমালায় কৃষ্ণ মণ্ডপে নরনারী ও জীবজন্তুর আশ্চর্য জীবন্ত শিলামূর্তিতে, তা প্রকৃতই মনকে অভিভূত করার শক্তি রাখে। চালুক্য রাজ্য কথা যখন সম্পূর্ণ বিস্তৃত হয়ে যাবে তখনও চালুক্য শাসনকালের শিল্পকীর্তি অক্ষয় হয়ে থাকবে সন্দেহ নেই। বাদামের বিখ্যাত গুহা মন্দিরগুলির স্থাপত্যগুণ সম্বন্ধে রসবেত্তাদের মতবিরোধ নেই। আইহল নামক স্থানে যে গোলাকৃতি দুর্গা মন্দির আছে, শিল্পরীতিতে তা বিশিষ্ট, সৌষ্ঠবে তা অভিনব। চালুক্য শাসনকালে যে অজন্তা গুহার বহু চিত্র অঙ্কিত হয়েছিল তা নিশ্চিত। আবার যখন রাষ্ট্রকূট শক্তি দাক্ষিণাত্যে প্রবল হয়ে উঠেছিল তখনকার শিল্পকীর্তি অবিস্মরণীয়। ইলোরার জগৎ বিখ্যাত কৈলাস মন্দির যে রাষ্ট্রকূট রাজবংশের উদ্যোগে নির্মিত হয়েছিল, ইতিহাস কখনো তাদের কথা ভুলতে পারে না। কৃষ্ণরাজের এক তাম্রশাসনে লেখা আছে, দেবতারা যখন পুষ্পরথে যেতে যেতে এই মন্দির দেখেন তখন অবাক হয়ে তারা কেবলই ভাবতে থাকেন আর মনে মনে বলেন, শিবের এই মন্দির নিশ্চয়ই স্বয়ংভূ। কোনো শিল্পকর্মে এত সৌন্দর্যের সমাবেশ তো সম্ভব নয়। এমনকি যে স্থপতি মন্দিরের পরিকল্পনা করেন তিনিও অবাক হয়ে বলেছিলেন, আশ্চর্য, আমি তো জানি না কেমন করে এমন জিনিস করেছি। হিন্দুর পুরাণ কাহিনীর বিপুল বৈভব পাথর, কাঠ, তামা, ব্রোঞ্জ প্রভৃতি উপাদানে নির্মিত অজস্র মূর্তিতে যেভাবে প্রকাশ পেয়েছে তা সত্যই আশ্চর্য ঘটনা। ইলোরায় অসংখ্য শিল্পী যে মৌলিক চিন্তা, কর্ম নৈপুণ্য, ধৈর্য ও আদর্শ নিষ্ঠার পরিচয় রেখে গেছেন, ভারতবর্ষের ঐতিহ্যে তার মূল্য নির্ধারণ সম্ভব নয়। মন্দির স্থাপত্যের পূর্ণ হিন্দু রূপ দেখা দিল চোল রাজ্যকালে। শরতের নদী যেমন নিজের জলভার বইতে না পেরে দুকুল ছাপিয়ে দিতে থাকে, ভারতবর্ষের শিল্পী মন চোল যুগে যেন স্বকীয় সমৃদ্ধি সম্পর্কে উদ্দাম চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। সুবিশাল অলঙ্কারবহুল আতিশয্যের মধ্যে নিজেকে প্রকাশ না করে পারে না। পল্লব শিল্পে আছে স্বল্পায়তন স্থাপত্যের সুষমা ও সামঞ্জস্য। চোল যুগে আকাশচুম্বী বিশালাকায় নভোচারীয় দীপ্তিমণ্ডিত মন্দির তোরণ বা গোপুরমের দৃপ্ত শোভা। যে মন্দিরে দেবতারা বিরাজ করছেন তার আকৃতি অপেক্ষাকৃত ক্ষুদ্র, কিন্তু মন্দিরকে কেন্দ্র করে রয়েছে সুবিস্তৃত প্রাঙ্গণ, গোপুরম, নাট মন্দির, জলাশয় বিপুল। মানুষের জীবন ক্ষেত্রে দেবতাকে আনা হয়েছে, আর অজস্র প্রস্তর মূর্তি ও সূক্ষ্ম কারুকার্যের ঐশ্বর্যে মানুষের কল্পনা ও প্রতিভা দেবতার কাছে সমর্পিত হয়ে রয়েছে। কাঞ্চর, গঙ্গাইকোন্ড, চোলপুরম, চিদাম্বরম, ত্রিচিনাপল্লী এবং কিছু পরে মাদুরার মন্দিরে এবং সেখানকার সীমাহীন ভাস্কর্য গৌরবে চোল শিল্পের যে স্বাক্ষর রয়েছে তা ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। চোল রাজারা পূর্ত কার্যের জন্য বিখ্যাত ছিলেন। জলসেচের ব্যবস্থা, কাবেরী নদীর খাল খনন ইত্যাদি তারা করেন। শিল্পক্ষেত্রে চোল যুগের কীর্তিমানদের সম্বন্ধে ভারতীয় স্থাপত্যের যশস্বী ঐতিহাসিক ফার্গুসন যে মন্তব্য করেন, চোল শিল্পের পরিকল্পনা যেন করেছে অতি মানুষেরা, আর সূক্ষ্ম কাজে তাকে ভূষিত করেছে মণিকারের দল। তার তাৎপর্য প্রণিধানের বিষয়। কারুকার্যের অপরিসীম অজস্রতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় হাইসাল বংশের উদ্যোগে নির্মিত মহীশূরের হালেবীর মন্দিরে। নিকটস্থ বেলুন ও সোমনাথপুরেও অনুরূপ নিদর্শন রয়েছে। সেখানেও সুসমঞ্জস্য সুষমার অভাব কোথাও নেই।
সীমাহীন ধৈর্যের সঙ্গে সীমাহীন শিল্পদক্ষতার সমাবেশ বিনা এমন কৃতিত্ব তো সম্ভব নয়। অলঙ্কার বাহুল্য তাই শিল্পের মহিমাকে ক্ষুণ্ণ করেন। দাক্ষিণাত্য, সুদূর দক্ষিণ ও উড়িষ্যাতে এই অলঙ্কার বাহুল্য লক্ষ্য করে তাই চোখ আর মন পীড়িত হয় না। ব্যতিক্রম কিছু আছে, কিন্তু তা ধর্তব্যের মধ্যে না। এই তিন অঞ্চলে অবশ্য মন্দির নির্মাণ রীতির পার্থক্যও আছে। একাদশ শতাব্দীতে ভুবনেশ্বর ও পুরীর হিন্দু মন্দিরগুলো স্বকীয় পদ্ধতিতে গঠিত হয়েছিল। লিঙ্গরাজ, মুক্তেশ্বর, রাজারানী প্রভৃতি ভুবনেশ্বরের বিখ্যাত মন্দির স্থাপত্য সৌষ্ঠবে অনবদ্য। পুরীর জগন্নাথ মন্দির বৃহৎ হলেও শিল্প গৌরবে এদের সঙ্গে তুলনীয় নয়। উড়িষ্যায় শিল্পকীর্তির সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল দ্বাদশ চক্র শোভিত সপ্তাশ্ববাহিত রথের আকৃতিতে গঠিত কোণারকের সূর্য মন্দির। সে মন্দিরে আজ পূজারীর ভিড় নেই। গর্ভগৃহের দ্বার রুদ্ধ, পূজা বহুদিন হতে পরিত্যক্ত। কিন্তু মহৎ শিল্পের অনির্বচনীয় আস্বাদ পেতে হলে কোণারকের তীর্থযাত্রার মতো সৌভাগ্য আর নেই। অদূরে সমুদ্র সৈকত, বালুরাশির মধ্যে সৌন্দর্যের একাকিত্ব নিয়ে ভগ্নপ্রায় মন্দির পড়ে রয়েছে। ভারত ইতিহাসের বিষাদ ও মহিমা যেন একত্র মিশ্রিত হয়ে এক অপরূপ মোহ কোণারকে সৃষ্টি করে রেখেছে। এতক্ষণ শুনছিলেন দক্ষিণ ভারতের ইতিহাস। আজকের এই দক্ষিণ ভারতের ইতিহাসের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।